সবাই? আপনারা প্রার্থী ঘোষণা করেছেন 3 দফায়, আজকে তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সেখানে আমরা দেখছি তৃণমূল বিধায়ক সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের ভাই শাহজাহান বিশ্বাসকে প্রার্থী করেছেন। বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, অবশ্যই তিনি একজন ব্যবসায়িক, স্বনামধন্য ব্যবসায়ী, পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের একজন। শাহজাহান বিশ্বাসকে আমরা প্রার্থী করেছি। তার পরিবারের লোকজন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারে, কেউ কংগ্রেস করবে, কেউ তৃণমূল করবে, বা আরও রাজনৈতিক দল আছে করতে পারে, তা করবে। শাহজাহান বিশ্বাসের ওয়াইফ তো হচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি। দেখুন, তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ। আপনাদের মনে একটু ব্যাখ্যাটা ভুল হচ্ছে। তার পরিবারের কেউ হতে পারে, অবশ্যই থাকতে পারে, কিন্তু আমি একটা কথা আপনাদের বলি, এটা ডেমোক্রেসি। এই ডেমোক্রেসিতে যার যেটা ইচ্ছে হবে, যার যেটা মনে হবে, যাকে যেটা পছন্দ লাগবে, যার আইডিওলজি যাকে ভালো লাগবে, সে গ্রহণ করবে। এটা তো হওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয়, ভাই ভাইয়ের কেন মাথা ফাটাবে, ভাই ভাইয়ের খুন কেন করবে, এটা বন্ধ করতে হবে। এই দাবিটা আমরা বারবার করছি। সৌজন্যতা রাজনীতি হোক, সৌহার্দ্যের পরিবেশ হোক, এটা আমরা চাইছি। আজকে ভাঙড়ে সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্যের আজকে নির্বাচনী জনসভা রয়েছেন। সেই জনসভায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরা আসছেন, যাদেরকে নিয়ে আপনারা একসঙ্গে চলার কথা বলেছিলেন, তারা আপনারা তো জোটে নেই, কিন্তু সৃজন ভট্টাচার্যের সঙ্গে দেখছি আইএসএফ এর কর্মী সমর্থকরাও রয়েছে। দেখুন, আমরা কারো কণ্ঠরোধ করতে পারি না। যদি কোনো কর্মী সমর্থক যায়, তাকে তো আমি তাড়া দিতে পারি না। সে কর্মী সমর্থকগুলো কেন যাচ্ছে না যাচ্ছে, বা তারা আদৌ কর্মী সমর্থক নাকি, সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি তো এখনও দেখিনি। আর যদিও কেউ যেয়ে থাকে, তাকে আমি তাড়া দিতে পারবো না। গণতন্ত্র, ডেমোক্রেসি, তাদের যদি ভালো লাগে সিপিএম করতে পছন্দ হয়, সে সিপিএম করবে। যার ভালো লাগবে তৃণমূল করতে, সে তৃণমূল করবে। যার ভালো লাগবে কংগ্রেস করতে, সে কংগ্রেস করবে। যার ভালো লাগবে আইএসএফ করতে, সে আইএসএফ করবে। আর যেটা হচ্ছে একসাথে চলার কথা বলছেন, হ্যাঁ, আমরা চেষ্টা করেছিলাম সংযুক্ত মোর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু লেফটের পক্ষ থেকে ভোট শেষ বলে তারা সমাপ্ত করেছিল। আমরা এরপরে গঙ্গাতে অনেক পানি বয়ে যাওয়ার পরেও চেষ্টা করেছিলাম যে জোটটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কীভাবে। কংগ্রেস তো প্রথম থেকে অচ্ছুত মনে করেছিল আইএসএফকে, তো কংগ্রেস হাত বাড়ায়নি। ফলে আমরা চেষ্টা করেছিলাম লেফট ফ্রন্টের সাথে যাতে একসাথে লড়া যায়, এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একসাথে আমরা যাতে ঐক্যবদ্ধ লড়তে পারি, লেফট ফ্রন্ট আর আইএসএফ, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আমরা যে সিটে ডিমান্ড করেছিলাম, কমতে দেয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে। আর লেফট ফ্রন্টের পক্ষ থেকে সেই সিটে যেটা দিচ্ছিল, সেটা আমাদের সম্মানজনক জায়গায় ছিল না। ফলে আমরা আলাদাভাবে যে যার মতো লড়াই করছি। লেফট ফ্রন্ট তাদের মতো লড়াই করছে, আইএসএফের মতো লড়াই করছে। যাদবপুর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সৃজন ভট্টাচার্য এখনও বলছে যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে জোটের সমস্যা মিটতে পারে। তিনি এখনও আশাবাদী যে নওশাদ সিদ্দিকী যে যাদবপুরে যে প্রার্থীটা দিয়েছে, সেই প্রার্থীটা প্রত্যাহার করে নিতে। দেখুন, যাদবপুর বলে নয়, সারা রাজ্যের বিষয়ে আমরা একসাথে লড়াই করতে চেয়েছিলাম। একটা সিট বা ডায়মন্ড হারবার, যাদবপুর এ ধরনের নির্দিষ্ট নয়, সারা 42টা সিটই আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চেয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে সৃজনদা তার জায়গা থেকে দাঁড়িয়ে বলছেন, সৃজনদা কি ফাইনাল অথরিটি? সর্বোচ্চ চূড়ান্ত সিদ্ধান্ত তো সৃজনদা নিতে পারেন না। যদি সৃজনদা নিতে পারতেন চূড়ান্ত সিদ্ধান্ত, তাহলে আমি আগেই বলেছিলাম এই জোটটা সহজই হয়ে যেত। ফলে সৃজনদার যে আশা করছে, আশাটা ফলস্বরূপ হবে না। কারণ তাদের যারা সিনিয়র লিডার আছে, যারা ডিসিশান নেয়, তাদের মধ্যে অনেকে হয়তো চাইছেন এই জোটটা হোক। ভাঙড়ের যে মধ্যে আপনারা, ভাঙড় বিধানসভার মধ্যে আপনাদের শক্তি আছে, আপনারা প্রত্যেকটা বুথে আপনারা এজেন্ট দিতে পারবেন, কিন্তু আরও 6টা বিধানসভা রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে। সেই 6টা লোকসভায় তো আপনারা, বিধানসভায় তো আপনাদের তেমন মানে কর্মী সমর্থক নেই। 6টা জায়গায় আপনি সমীক্ষা করেছেন আইএসএফকে নিয়ে? কোনো টিম আছে আপনার? সূত্র মারফত যে সূত্র দিয়েছে, ভুল ইনফরমেশান দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আইএসএফের ব্যাপ্তি সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে, রাজ্যের বাইরে যাচ্ছে আইএসএফ। আসামে আগামী দিনে যাবে, ঝাড়খণ্ডে ইউনিট খুলেছে। অনেকের এটা ঈর্ষা হয়ে দাঁড়িয়েছে, সে না আইএসএফকে কর্নার করার চেষ্টা করেছে। দুটো বিষয় আপনার কথা অনুযায়ী, অনেকের কথাটা ধরে বলছে আইএসএফের 4টে লোক নাই। 4টে লোক নাই তো ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী দাঁড়ায়নি বলে অনেকের বুক ফাটছে কেন? আবার উল্টে বলছে আইএসএফের 4টে লোক নাই। তো যাদবপুর কেন্দ্রে আমাদের দুর্বল জায়গাটার নাম হচ্ছে যাদবপুর বিধানসভা। টালিগঞ্জে আমাদের লোকজন আছে, বারাইপুর পূর্ব পশ্চিম, সোনারপুর উত্তর দক্ষিণ,
সব জায়গাতে আমাদের ভালো লোক আছে, বুথের এজেন্ট আছে, আমাদের অনেক লোক আছে। সি ভোটারে কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছে এবং সায়নী ঘোষ সেখানে জিতছে। অনেকে অনেক কথা বলবে, তাহলে প্রার্থী তুলে নিয়ে আমরা সায়নী ঘোষকে ছেড়ে দিই। ব্যাপারটা হচ্ছে সি ভোটার হচ্ছে মানুষের ভোট নিয়ে, যে মানুষ ভোট দিয়েছে সে ভয় অনেকে মুখ খোলে না, খুলতে দেয় মানুষকে, বাক স্বাধীনতা আছে। আপনি যাদের এতে গিয়ে বলুন না, ডায়মন্ড হারবারে গিয়ে বলুন আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেবো, আপনার অবস্থা খারাপ করে ফেলবে অভিষেক বাবুর গুন্ডা মস্তানরা। তখন কি আপনাকে যদি মাইক ধরে আপনি কি বলবেন, বুম ধরলে আপনি কি বলবেন? মানে আপনি যদি কারোর সামনে বুম ধরেন কাকে ভোট দেবেন বলবে কেন, তিনি বলবে কারণ যেন ভিডিও হচ্ছে। অভিষেক বাবুর জাল্লাদ বাহিনী এসে তো বিপদ করে ফেলবে। তো এই সি ভোটার সমীক্ষাতে মান্যতা নাই। আইএসএফ লড়াই দিচ্ছে, লড়াইটা হচ্ছে তৃণমূল বিজেপিকে হারানোর লড়াই, পরাস্ত করতে হবে। এই লড়াইটা দিচ্ছে, লড়াইটা দিয়ে যাবে, মানুষ শেষ কথা বলবে। আর যখন ইভিএম মেশিনের সামনে যাবে, খাম চিহ্ন দেখবে, তখন তো শেষ কথা হবে। কালকে একটি সর্বভারতীয় চ্যানেলে 1, 2, 3 কারা সম্ভবত হবে, তার মধ্যে কোনো জায়গায় আপনারা যেসব জায়গায় প্রার্থী দিয়েছেন কোনো জায়গায় 3-এর মধ্যেও আপনাদের ক্যান্ডিডেটগুলো আসতে পারে। মানুষ না চাইলে নোটার আগে নোটারও পিছনে থাকবো, আর মানুষ চাইলে টপ লিস্টে থাকবো। মানুষের উপরে নির্ভর করছে। তো আমাদের অবৈধ লেনদেনও করতে পারবো না, মিথ্যা প্রতিশ্রুতিও দিতে পারবো না, লোভও দেখাতে পারবো না, টাকাও দিতে পারবো না, বুঝজামও করতে পারবো না, এই অন্যায় কিছুই করবো না। মানুষের কাছে পৌঁছাচ্ছি, মানুষ যদি চাই টপ লিস্টে থাকবো, আর মানুষ যদি না চাই এই নোটার পিছনে থাকবো। মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক বললেন যে সবার শেষ পর্যন্ত লড়াইয়ের হিম্মত থাকে না। ডায়মন্ড হারবারে আপনি না দাঁড়ানোর প্রসঙ্গ, তা আমার নাম নিয়েছে, নাম না করেই আপনাকে ইঙ্গিত করে বলুন। তো নাম নিলে উত্তর দিয়ে দেবো। ডায়মন্ড হারবারে মজনুল লস্কর কতটা লড়াই দিতে পারবে, সেখানে কি আর একটা নওশাদ সিদ্দিকী দেখতে পাবে ডায়মন্ড হারবারে? 2021 সালে নওশাদ সিদ্দিকীকে কী দেখেছিলেন আপনারা? রাজনীতির ময়দানে তো অনভিজ্ঞ ছিল, এখনও অভিজ্ঞতা সম্পূর্ণ বলছি না, কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পেরেছে। তো আমাদের এক একটা প্রার্থী এক একটা ফিল্ডে এক্সপার্ট, তাদের যে হনার আছে, যোগ্যতা আছে দেখাবার এখন সময় এসেছে। রেজাল্ট আউট হবে যেদিন, সেদিনকে দেখবেন মজনুল লস্কর শুধু নয়, এখান থেকে অ্যাডভোকেট নূর আলম থেকে শুরু করে, অধ্যাপক বাপি সরেন থেকে শুরু করে, অধ্যাপক অজয় কুমার দাস থেকে শুরু করে, মেঘনান বাবু থেকে শুরু করে, আরও যে সমস্ত প্রার্থী আমরা দিয়েছি, মাহিউদ্দিন মাহি, তমলুকে আজকে আমরা দিয়েছি, সবকটাই দেখবেন তাদের ফিল্ডে তারা কতটা এক্সপার্ট ছিল আর কতটা রেজাল্টে দেখাতে পেরেছে। চতুর্থ দফায় আপনাদের কি প্রার্থী তালিকা আবার প্রকাশ হবে না? এখনই আমি বলতে পারছি না, আলোচনা সাপেক্ষে আছে। তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আজকে, আপনারা জানেন, সেটা আমরা পাবলিশ করেছি, আপনাদের কাছেও পৌঁছেছি। লোকসভা ভোটে কি আব্বাসের দিকে প্রচারে দেখতে পাওয়া যাবে বলে মনে হয়? দেখুন, আব্বাস সিদ্দিকী সবসময় চাই লিডার উঠে আসুক। বিধানসভা নির্বাচনে দল তৈরি করে তার লিডারশিপে একটা লড়াই দিয়েছিল, আইএসএফ যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, তারপরে আমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে। আমরা কতটা কি করতে পারছি না করতে পারছি তার নিশ্চিতভাবে অবজারভেশনে আছে, সে দেখছেন। ক্রমশ আমরা টুকটুক করে হলে আমরা এগিয়ে যাচ্ছি। পঞ্চায়েত নির্বাচনে অত হিংসার পরেও আমরা একটা ভালো জায়গায় দাঁড়িয়েছি। লোকসভা নির্বাচন আমরা যদি ঠিকঠাক করতে পারি, তার তো স্বপ্ন যেটা পূরণ হতে চলেছে, যে আমরা লিডার তৈরি করতে পারছি। যদি আমরা ব্যর্থ হয়, যে দলের প্রতিষ্ঠাতা নিশ্চিতভাবে সে আবার দায়িত্বভার গ্রহণ করবেন। আমরা যদি এগিয়ে নিয়ে যাচ্ছি, তার নতুন করে শ্রম দেওয়ার আর প্রয়োজন বোধ করছে না। এই যে সংযুক্ত মোর্চার জোট ভেঙে যাওয়ায় কিছু আইএসএফ কর্মী সমর্থকরা আক্ষেপ প্রকাশ করছে, তাদের উদ্দেশ্যে কী বলবেন? কে আইএসএফ করছে? কোন আমার কর্মী সমর্থক করেছে বলুন তো, একটা ভিডিও ফুটেজ দেখান তো। সিপিএম সেজে, লেফট ফ্রন্ট সেজে, কংগ্রেস সেজে, সে কংগ্রেসই, কিন্তু আইএসএফ সেজে আপনার সামনে বাইরে দিলে হবে না। আইএসএফের কোন কর্মী সমর্থক দেখাচ্ছে, একটা ভিডিও দেখান। আইএসএফ কর্মী সমর্থক সব সাধারণ মানুষরা জেনে গিয়েছে যে বিজেপি তৃণমূলকে পশ্চিমবাংলায় কারা সুবিধা করে দিতে চাইছে। দিনের বেলা লেফট ফ্রন্ট, দিনের বেলায় কংগ্রেস, আর রাত্রেবেলায় সন্ধ্যার পর হলেই বিজেপি, আরএসএস, তৃণমূল কারা, সেটা বাংলার মানুষ জেনে গিয়েছে। কেন তারা জোট করলো না? কারণ দেখেছে আইএসএফের দুটো এমপি যদি পার্লামেন্টে চলে যায়, অন্যদেরও যাবে। আইএসএফের যদি দুটো চলে যায়, পিছড়ে বর্গের দুজন যদি পার্লামেন্টে পৌঁছে যায়, নওশাদ সিদ্দিকী একা গিয়ে বিধানসভার মধ্যে যে লড়াইটা দিচ্ছে মানুষের হয়ে, পার্লামেন্টে গিয়ে পৌঁছালে আবার পার্লামেন্ট টিভি আছে, তাহলে আইএসএফকে আর ধরে রাখা যাবে না। বকলমে বিজেপি তৃণমূলের সুবিধা করে দেওয়া হচ্ছে, অন্যরা করছে। বিমানবাবু অনেক সিনিয়র লিডার, বাংলার মানুষ দেখতে পাচ্ছে কাদের জন্য জোট হয়েছে কি হয়নি, কোথায় আমরা নেমেছিলাম, কত পর্যন্ত আমরা সিট ছাড়তে প্রস্তুত আছি, বাংলার মানুষ দেখে নিচ্ছে, বাংলার মানুষ জবাব দেবে। জন্ম হয়নি তো আমাদের, দেশ স্বাধীনের পর থেকে তিনি রাজনীতি করছেন। সিনিয়র লিডার আমি তো বলছি, পশ্চিমবাংলার অন্যতম একজন সিনিয়র লিডার তিনি, শুধু লেফট ফ্রন্টের নয়, এটা অস্বীকার করছি না। বিমান বসু আরও বলেছেন যে যাকে সময় দেওয়া হয়েছিল 4টায় এসছে, 5টায়, অনেক সময় আসেনি। আপনারা ভালো করেই জানেন
যে সমস্ত যানজটের রাস্তা বা জ্যাম যেটা বলি আমি, সারা ভারতবর্ষে যে শহরগুলো আছে তার মধ্যে অন্যতম শহর হচ্ছে কলকাতা। এবার আমাদের তো ওই কর্পোরেটের টাকা বা বেশি টাকাও নয়, চাঁদাও আমাদের ছেলেটা সেই অর্থে মাঠে নেবে তোলে না। আমি তো কদিন আগে তুললাম যে লোকের কাছে হাত পাতে নেই আমাদের ছেলেরা। আমাদের সেই ইয়াং ছেলে তো বেশিরভাগ লজ্জা লাগে অনেকে, নাকি প্রেস্টিজে লাগে, কিন্তু প্রেস্টিজ করলে সেই প্রেস্টিজ তো ব্যাপার না, মানুষের জন্য কাজ করতেছি, মানুষের চাঁদাই লাগবে। ফলে আমাদের হেভি ফান্ড নাই যে সবার একটা করে গাড়ি থাকবে, পার্টি অফিস থেকে গাড়ি বার করবে, সা করে বুলেটে করে চলে যাবে, ওরকম ব্যাপার না। বাসেঘাটে আমাদের ছেলেদের লোকেদেরকে আসতে হয়। ফলে একজন আসছে নৈহাটির কাছ থেকে, আমডাঙ্গা থেকে একজন আসছে কন্যাগর থেকে, একজন হাওড়া জেলা থেকে, একজন ফুলপুরা শিব থেকে। ফলে কি চারিদিক থেকে আসতে গিয়ে আর যানজটের রাস্তা একটু হয়তো একদিন হয়েছে। এটাকেও যদি কেউ মিডিয়া ব্রিফিং করে তাহলে ওর মধ্যে যে আলোচনাগুলো হয়েছিল, তাহলে আমাদের নেতৃত্ব যারা ছিল তাদেরকে দিয়ে তাহলে একটা প্রেস কনফারেন্স করা দরকার, কী আলোচনা হয়েছিল। আলিমুদ্দিন স্ট্রিটে যে আলোচনা হয়েছিল সেটা তাহলে তুলে ধরা দরকার। শোনেন, একটা কথা বলি, জোট করার ইচ্ছে গেলে না, যদি জোট করার মানসিকতা থাকতো এগুলো তুচ্ছ ব্যাপার থাকতো। মানসিকতা নাই বলে এগুলোকে দিয়ে কেটিয়ে বেরিয়ে যেতে চাইছে। আপনারা বলুন তো, যত একাধিকবার আমরা গিয়ে 3-4 বার আমরা গিয়েছি, কোথায় গিয়েছি? বামপন্থীরা যেখানে ডেকেছে সেখানে গিয়েছি, আলিমুদ্দিনে গিয়েছি, বিকাশ স্যারের বাড়ি গেছি। কেন আমরা তাহলে যেতাম? যদি আমাদের মধ্যে ওই প্রবণতা থাকতো, ওই অহংকার, যদি আত্মঅহংকার থাকতো, তাহলে বলতাম তো আমাদের পার্টি অফিসে আসুন। আমরা তো বামপন্থীদের পার্টি অফিসে গেছি, আর সিপিআইএমের পার্টি অফিসে গিয়েছি। তাহলে ওই মানসিকতা আমাদের মধ্যে নাই, সেই জন্য ছুটে গিয়েছি আমরা। জয়নগর লোকসভা কেন্দ্রের সংসদ যিনি প্রতিমা মণ্ডল মহাশয়, উনি বলছেন যে নওশাদ সিদ্দিকী ঘটা করে বলেছে ডায়মন্ড আমরা দাঁড়াবো, লেজ গুটিয়ে পালিয়ে গেছে, লোকসভা ভোটের পরে পার্টিটাই উঠে। প্রতিমা মণ্ডল মহাশয়দের দলে তো কোনো গণতন্ত্র নাই, ওদের দলে কোনো গণতন্ত্র নয়। একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, ওই জন্য ওটা দেখছেন তিনি পালিয়ে গেছেন। দেখছেন, দল অনুমোদন দিলে অভিষেক ব্যানার্জি কেন, অভিষেক ব্যানার্জির পিসিকেও ভাঙড় ওই ডায়মন্ড হারবারে পড়ে থাকতে হতো। যত দিন যাচ্ছে তত জব কার্ডের দুর্নীতি হচ্ছে, মিউটেশনের নামে চিঠি না দিয়ে জমি রেকর্ড হচ্ছে, এইসব নিয়ে কী করবেন? আপনার বিধানসভায় আমি আমার এখানে কিন্তু দায়িত্বশীল একজন বিধায়ক জনপ্রতিনিধি, এই বিষয়টা আপনাদের বলার আগেই কিন্তু আমি বিধানসভার মধ্যে রাজ্যের মাননীয় ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, তাকে জানিয়েছি যে ভাঙড় 1 নম্বর 2 নম্বর ব্লকে যেভাবে বিএলআর অফিসগুলো ঘুঘুর ভাষা হয়েছে, সেখানকার মানুষের জমি জায়গা নিয়ে যেভাবে নোংরামি হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। আপনার আগে আমি জানিয়েছি। এরপরও আপনি বললেন আবারও আগামী দিনে, যেহেতু আমি কন্টেস্ট করা থেকে দল আমাকে বিরত রেখেছে, আমি তো আপনাদের বিধায়ক হয়ে যাচ্ছে, এটা নিয়ে আবারও সোচ্চার হবো, যাতে এই যে সমস্যা হচ্ছে সাধারণ মানুষকে যেভাবে এই বিএলআরও থেকে শুরু করে কিছু দালালদের জন্য, কিছু তৃণমূলের নেতাদের জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, চিরতরের জন্য সেই সমস্যাগুলো যাতে বন্ধ করা যায়, সেই জন্য সোচ্চার বিধানসভার মধ্যে হবো। শেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলে দাবি করেন, একসময় তৃণমূলরা আপনাকে বলতো যে আপনি বিজেপির সঙ্গে সেটিং করেছেন, আর এখন সেই সংযুক্ত মোর্চার যে সমস্ত দল রয়েছে তারাই বলছে যে আপনি এখন তৃণমূলের সঙ্গে সেটিং করেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আঙ্গুর ফল না খেতে পারলে কি হয়? টক। কেউ যদি মনে করে আইএসএফকে বগল দাবিয়ে রাখবো, কেউ যদি মনে করে নওশাদ পার্টির হোল টাইমার আমাদের, সেই ভাবনা যদি তাদের ভুল হয়, আর ভুল ভাবনা, সেখানে আমি কী করতে পারি? আমি তো কোনো পার্টির হোল টাইমার নয় যে তারা আমাকে বলবে ওইখানে দাঁড়ালে ভালো হতো, ওইখানে দাঁড়ালে ভালো হতো, সেখানে দাঁড়ালে ভালো হতো, ওইখানে প্রার্থী দিলে ভালো নয়, ওইখানে প্রার্থী দিলে ভালো নয়। আমি কোনো পার্টির হোল টাইমার নাকি অন্য পার্টির? আমি আইএসএফের একজন সৈনিক। আইএসএফ যেটা ডিসিশন নেবে, নওশাদ সিদ্দিকীকেও মানতে হবে, সেটা আসাদুলকেও মানতে হবে, রমেনকেও বুথ স্তরে যারা আছেন, লক্ষ্মীদাকেও মানতে হবে, সকলকে মানতে হবে। আমাদের পার্টি ইন্টারনাল ডিসিশন। এবার সিপিএম যদি ঠিক করে দেয়, কংগ্রেস যদি ঠিক করে দেয়, বামপন্থীরা যদি ঠিক করে দেয় নওশাদ সিদ্দিকী কোথা দাঁড়ালে ভালো হতো, কেন দাঁড়ালো না, এটা অযৌক্তিক কথা। তাহলে তো আমি এখানে বলতে পারি মীনাক্ষী দি কেন ডায়মন্ড হারবারকে দাঁড় করাচ্ছে না, শত্রুপদাকে কেন ডায়মন্ড হারবারে দাঁড় করাচ্ছে না, সুজনবাবু একজন হেভিওয়েট নেতা, তাকে কেন ডায়মন্ড হারবারে দাঁড় করালো না, শ্রমিক লেহারি মহাশয় 3 বারের এমপি, তিনি ডায়মন্ড হারবার থেকে তিনি হয়েছেন, তাকে কেন দাঁড় করালো না, আর প্রতিকুরকে কেন দিল? প্রশ্ন তো আমি করতে পারি, কিন্তু এটা অবাঞ্ছিত কোশ্চেন হয়ে যাবে। এই প্রসঙ্গ আসছিল বলে বলছি, কারণ পার্টি, সিপিএম পার্টি বা লেফট ফ্রন্ট কাকে কোথায় দাঁড় করাবে সেটা আমি বলে দিতে পারি না। ভাঙড়ের একটি তৃণমূল নেতা শওকত মোল্লার উপরে তার আইনজীবী বিস্ফোরক মন্তব্য করছে, শওকত মোল্লা ফাঁসিয়েছে আরাবুল সাহেবকে, কি বলবেন? আপনার ভাঙড়ে তো কে কাকে ফাঁসিয়েছে আমার দেখার দরকার নেই। অন্যায় করেছে, জেলের ভাত খাচ্ছে, যারা অন্যায় করে এখনো বুক ফুলিয়ে ঘুরছে তাদেরকেও জেলের ভাত খাওয়াবো। অন্যায় করেনি, আমার ছেলেকে গুলি করে মেরেছে, অন্যায় নয়?
এটা ফাঁসানোর প্রশ্ন। কিন্তু কথা হচ্ছে ওই কেসে আরও অনেকের নাম আছে, তারাও একটাও ছাড় পাবে না। লোকসভা ভোটে কি ফের আবারও রক্ত দেখতে পাবে? না, কোনো দিন আমি চাই না শান্তিপূর্ণ নির্বাচন হোক, মানুষ ভোট দিক, যার যাকে ভালো লাগবে ভোট দিক না। আমি অনুরোধ করবো, আপনাকে আলো কোশ্চেন করেছেন, আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে অ্যাপিল করবো, প্রত্যেক রাজনীতি ব্যক্তিত্বদের বুথ স্তর থেকে শুরু করে বিভিন্ন স্তরের থেকে সাধারণ মানুষকে আমি বলবো, একটাই অনুরোধ করব, ভোট আসবে যাবে, আপনার আত্মীয়তা, আপনার প্রতিবেশী, দীর্ঘদিনের একসাথে যারা বসবাস করছেন সেই সম্পর্কটাকে নষ্ট করবেন না। ভোটের জন্য আপনি আপনার আত্মীয়র মাথা ফাটাচ্ছেন, আপনার আত্মীয়র নামে মিথ্যাকে মামলা দিচ্ছেন, আপনার আত্মীয়কে ডিস্টার্ব করছেন, কেন? ভোট তো আসবে যাবে, ভোট আসবে যাবে, কিন্তু আপনার আত্মীয়তাকে নষ্ট করবেন না। অনুরোধ করছি, শান্তিপূর্ণ নির্বাচন করুন, যার যাকে ভালো লাগবে ভোট দিন, যার যে দলের হয়ে ঝান্ডা বইতে ভালো লাগবে কাঁধে নিয়ে বলুন অমুক সাহেব, অমুক দাদা, অমুক দিদি জিন্দাবাদ স্লোগান দিন, ঠিক কথা। অন্যে আপনার প্রতিবেশীর সাথে ওই অমুক দাদা অমুক দিদির জন্য লড়াই ঝামেলায় জড়িয়ে পড়বেন না। এতে এন্ড অফ দ্য ডে ক্ষতি আপনার হচ্ছে, আপনার প্রতিবেশীর হচ্ছে, দাদা দিদির কিচ্ছু ক্ষতি হবে না। দাদা দিদি দেখবেন এসি রুমে বসে থাকবে, বড় বড় ভাষণবাজি করবে এসি রুম থেকে, আপনার ক্ষতি হয়ে গেলে, আপনার পরিবারে কেউ মারা গেলে এসে অমর রহে বলবে, নাহলে একটা ফুল দিয়ে চলে যাবে আপনার লাশের ওপরে বা আপনার পরিবারের লাশের ওপরে। সারা বছর আপনার পরিবার কিভাবে চলছে না চলছে দেখবে না, আবার ঈদের সময় বা পুজোর সময় আসলে একটা কাপড় দিয়ে ছেড়ে দেবে। এই কাজ আপনারা মোটেও করবেন না। পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুন, সুখে থাকুন, এটা চাইবো। হ্যাঁ, গণতন্ত্রের উৎসব, গণতান্ত্রিক প্রক্রিয়া উদযাপন করুন। কেমন রেজাল্ট করবে? মানুষের উপরে নির্ভর করছে। তো ভাইজান একটা আমরা তো বলবো যে কটা দিচ্ছি সে কটাই জিতবো। মানুষ যে কটাতে আমাদের চাইবে, মানুষ যেভাবে আমাদের রেজাল্ট চাইবে, মানুষ যদি চায় তাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে আইএসএফ যাক, তাহলে যাবে, আর মানুষ যদি না চাই যেতে পারবো না। ভাইজান একটা প্রশ্ন, আইএসএফ সিপিএম জোট হওয়ার না কারণে সেই ক্ষেত্রে একেবারে ভাঙড়ের মাটি থেকে সিপিএমের এবারে কটাক্ষ করছেন যে সিপিএমের ভোট নিয়ে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ হয়েছে, কি বলবেন বিধানসভা? দেখো, আমি কোনো দিন অস্বীকার করেছি যে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক নয়? কোন দিন অস্বীকার করেছি আমি যে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক নয়? আমি তো আজকেও বলছি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক। তবে ফেসবুকে এই প্রশ্নর একটা প্রতি উত্তর দেখছিলাম, মানে আমাদের সাকিরুল ভাই যে গ্লোবাই আছে না, ওই চ্যানেলের নিচে কে লিখেছে দেখছিলাম একটা কমেন্টে, দেখলাম মনে লিখেছে নওশাদকে বামপন্থীরা দায়িত্ব নিয়ে জিতালো কিন্তু নিজেরাও একটা জিততে পারলো না, এই ধরনের টিপ্পানি কেটেছে। এই টিপ্পানি কাটাটা উচিত নয়, আমি এই টিপ্পানির পক্ষে নয়। হ্যাঁ, আমি ভাঙড়ে জিতেছি যে সংযুক্ত মোর্চার সহযোগিতাতে। ধন্যবাদ। তাহলে বামপন্থী তো পুরনো দল, সেইভাবে একটা পুরোনো নতুনের ব্যাপারে মানুষ যাকে চাইবে সে